বিরোধীদের, কারণ যখনই গণতন্ত্র যখনই থাকবে না, যখন আপনি গণতন্ত্রকে নির্বাসনে দিবেন, তখনই তো সেখানে মৌলবাদ এবং মিলিটারি তন্ত্র এসে আপনার মাথায়, আপনার বুকে, আপনার পাঁজরে চেপে বসবে। তার জন্য তো আজকে আমরা মানে বিস্ময়কর ভাবে দেখলাম যে ৭৭টি আসন জামাতকে উপহার দিল এই ওয়াকার সাহেব। মামুনুল হক এত ভোট কিভাবে পায়? আপনি দেখেন তারেক রহমানের সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন, তার নাম এখনো আমি জানি না, সে কিভাবে একেবারে কাছাকাছি ভোট পায়? এটা কি সম্ভব? কিভাবে আরো যারা যারা পাশ করেছে, আমরা জানি যেখানে জামানত থাকে না, এই জামাতের আমিরের, যাকে কেউ কেউ ইদানিং সাদা শকুন বলে, তার নিজের এলাকায় তার জামানত থাকে না, এখানে এত ভোট সে কিভাবে পায়? আমরা এগুলো বুঝি। তারপরে যে বললেন যে যে বিদেশ থেকে ভোট এনে দিয়েছে, ঠিক আছে, প্রবাসী ভোট যুক্ত করছে, এগুলো তো ডক্টর মঞ্জুরের খোদা আপনার এখানে আগেই বলেছিলেন, নির্বাচনের 15-20 দিন আগেই বলেছিলেন যে তারা জামাতারা এই একটা ইঞ্জিনিয়ারিং করবে, তারা বিদেশি ভোট এখানে, তিনি প্রথম বলেছিলেন বলে আমি যতগুলো টক শোতে দেখেছি উনি এই জিনিসটা খুব হাইলাইট করেছিলেন। কিন্তু এত এরকম করবে আমিও ভাবি নাই। তো বাংলাদেশে নির্বাচন একটা দরকার ছিল। এই নির্বাচন আমি পছন্দ করি না করি, এই নির্বাচন আমি মানি বা না মানি, কিন্তু যেমন গলায় ঘ্যাগ হইলে যেমন ঘ্যাগের অপারেশন করা অন্তত দরকার, সেই হিসেবেও, বা একটা টিউমার হইলো কাঁধে, সেটা অপারেশন দরকার। কারণ এই মুহূর্তে একটা নির্বাচন প্রয়োজন ছিল। কারণ এই যেভাবে আমরা স্বাধীনতা বিরোধীদের আস্ফালন দেখেছি, খুবই বিপজ্জনক অবস্থানে আমরা ছিলাম। এখন সেটা একটা রাস্তা বেরোলো অন্তত। কিন্তু যেটা আমাদের জন্য উদ্বেগের কারণ, যে এই ৭৭টি আসন তাদের দিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা চিন্তিত। সেই সাথে আবার আমার ভাবির পোলাদেরও 6টা দিয়ে দেওয়া হয়েছে, যারা নিজেরাই বলেছিল। এই ভাবির পোলা নিজেই বলেছিল, একজন ওই কি যেন নাম, আমার মনে নাই, আমার কুমিল্লার ছেলেটা, সে বলেছিল যে তোমরা তো মেম্বারই হইতে পারবে না। সে নিজেই বলেছে, আজকে তারা এমপি, সে নিজেও এমপি এবং আরো 6 জন এমপি হয়েছে। কিভাবে হয়েছে আমরা সেটা জানি। তবে আমি বারবার বলি, মোল্লা মিলিটারি কখনো গণতন্ত্রের বন্ধু না। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হয়ে থাকে, তাদের এটা মনে রাখতে হবে। বিএনপিও যদি গণতন্ত্রের বন্ধু হয়ে থাকে, যদিও বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে একজন সেনানায়ক দ্বারা, তারপরও আমি বলবো মোল্লাতন্ত্র এবং মিলিটারি তন্ত্র কখনো গণতন্ত্রের বন্ধু হয় না, হতে পারে না, পৃথিবীর ইতিহাসে নেই। আমরা এইবারও তা দেখেছি। জামাত কিভাবে ৭৭টি আসন পায়? এবং তারা এতদিন তারা বেহেস্তের লোভ দেখিয়েছে, দুজকের ডর দেখিয়েছে, তারপরে তো টাকার বস্তা নিয়ে নেমেছিল। তারপরে তারা সেনাবাহিনী তার সাথে ছিল, ওয়াকার সাহেব। আমি আগেই চ্যালেঞ্জ করেছিলাম, বাংলাদেশের মানুষ যত ঘটনাই ঘটুক, জামাতকে এই দেশে মেনে নিবে না, যুদ্ধ শুরু হয়ে যাবে। জামাতকে যদি আজকে বসাতো, তাহলে কালকে যদি এই 213টি আসন জামাতের নামে হইতো, তাহলে আজকে সকাল থেকে আপনারা যুদ্ধ দেখতেন বাংলাদেশে। গৃহযুদ্ধ না, সরাসরি যুদ্ধ হতো। আর এই জামাত এই দেশের স্বাধীনতা মানে না, এটা নতুন করে বলার কিছু নেই। তবে আমি বলবো, যাই ঘটুক, বাংলাদেশের মানদণ্ড হওয়া উচিত মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমাদের রাজনীতি করতে হবে, এবং অবশ্যই আমাদের প্রায়োরিটি দিতে হবে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে হবে। আপনি দেখেন, বিএনপির জন্মদাতা, জামাতের জন্মদাতা বলতে গেলে বিএনপি। দেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে, নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছে, মমতা ব্যানার্জি তাকে স্নেহ ছোট ভাই হিসেবে সম্বোধন করেছে তারেক রহমানকে। জামাত কিন্তু এখন অভিনন্দন জানাই নাই, মানে 1 ঘন্টার মধ্যে জানাই নাই। আমি 1 ঘন্টার মধ্যে আগের খবর বলতেছি, আমি শুনি নাই। কেন জানালো না? কারণ তারা বড়ই বেজার হয়ে গেছে, কেন আরো আসন তারা পেল না। তারা যে একটা ফ্লো তুলে ফেলেছে, এই ক্ষমতায় চলে গেছে, তাদের বট বাহিনী এখন কোথায়? আমরা জানতাম এই জামাত সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ যদি মঠে নাও থাকতো, সর্বোচ্চ 20 থেকে 30টা আসন পেত, মানে আওয়ামী লীগ ইলেকশন না করলে। আর আওয়ামী লীগ যদি থাকতো, এরা 3টা থেকে 5টা আসন পেত, প্রশ্নই আসে না। জামাত কোনোদিন এত আসন এই দেশে পাওয়ার কথা না। কিভাবে পেয়েছে আমরা সবাই বুঝি। তবে ওই যে বললাম যে নির্বাচন যেভাবে হোক হয়েছে, বলার, তিনি দুঃখ প্রকাশ করে পোস্ট দিয়েছেন জামাতের। আর বলবেন, আর ওটা তো হবেই গায়ে বান্ধাতে এরকম, যেখানে মাইকে এসে একজন বললো যে সাইদি চান্দে দেখা গেছে, এরা মারামারি করে 57 জন মারা গিয়েছিল, পুলিশ, আপনার মনে আছে তো? তো এরকম একটা জায়গা। আর দেখবেন সীমান্ত এলাকাগুলোতেও জামাতের প্রভাব বেশি। দেখবেন এরা ভারতের সাথে চোরা কারবারি করে চলে। এরা ভারতের শাড়ি, চাল, ডাল, নুন, তেল, এরা দেখবেন শাড়ি, বিভিন্ন এমনকি ড্রাগ, এগুলো বিক্রি করে তারা চলবে ভারত থেকে এনে, আর ভারতও বেচবেও। তারাই দেখবেন ভারত বিরোধী হয়, সীমান্তবর্তী অঞ্চল দেখবেন ভারত বিরোধী হয়। এটা আমি নিজে দায়িত্ব নিয়ে বললাম, আমি ঘুরে ঘুরে দেখেছি এগুলো। এরা চলে ভারতের উপরে, কিন্তু ভারত বিরোধী হবে। সেটা যাই হোক, নির্বাচন হওয়ার কথা ছিল, হয়েছে। কিন্তু আমার মনে হয় এই যে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার কারণে, যদিও আমরা দেখেছি যে খুব বেশি ব্যবধানে বেশিরভাগ মানুষ তো ভোটই দিতে পারেনি। আর এই হ্যাঁ ভোটে এই এই যে 28 দফা কি লেখা আছে মানুষ তো জানেই না, যারা ভোট দিয়েছে। যাই হোক, নির্বাচন হয়ে গেছে,
আমরা অপেক্ষা করতেছি যে বিএনপি তার মন্ত্রিসভা কিভাবে গঠন করে এবং তার সাথে দেশের মধ্যে গণতন্ত্রের জন্য তারা কি করে, তারা বাক স্বাধীনতার জন্য কি করে, তারা মুক্তিযুদ্ধের জন্য কি করে এবং বিশ্বের সাথে তাদের কি সম্পর্ক হয়, তারপর আমরা অনুধাবন করতে পারবো যে নির্বাচন আসলে কি ফলাফল বইয়া। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্যান্য বাম দল সবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত। যাই সেটা অন্য বিষয়। মূল প্যানিক ভট্ট বহু চেষ্টা করছে, এরা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিল জামাত কালকে ক্ষমতায় আসে, অতনালিয়া দেশের আজকে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যেত। জামাতকে যদি না ওই যে যেটা আমাদের মঞ্জুরের কথা ডক্টর সাহেব বললেন, আসলে প্রথমে প্ল্যান হয়েছিল যে বিএনপি কে ফেল করিয়ে ওই জামাতের সাথে অন্যান্য জোট করে ক্ষমতায় আনবে। আমি তো বলেছিলাম যুদ্ধ হয়ে যাইতো এই দেশে, আজকে রক্তের গঙ্গা বয়ে যাইতো, গঙ্গা না রক্তের যমুনা সব বয়ে যাইতো আজকে। এত সস্তা এই বাংলাদেশের ৭৭টি যে আসন পেয়েছে এগুলো তো জালিয়াতি করা। আরো বলি আপনাকে, মির্জা ফখরুল সাহেবকে ফেল করানোর কথা ছিল, তারপর বিএনপির বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফেল করানোর কথা ছিল, তারপরে হাবিবুর রহমান হাবিবকে তো ফেল করাইছে, তারপর আপনার আরে মির্জা আব্বাসকে ফেল করানোর প্ল্যান ছিল, আপনার চ্যানেলে তো এগুলো আমি বলেছি। আরো কয়েকজন ছিল, তাদেরকে ফেল করানোর মতো মাস্টার প্ল্যান তারা করে রেখেছিল, কিন্তু তারা পারে নাই, তারা চেষ্টা করতে কম করে নাই। এরা ওই যে বিদেশি ভোট, ওই যে ফলস কিছু ভোট যুক্ত করে এখানে ৭৭টি, ওই যে বললেন যে আমার ভাবির পোলারা পাস করছে অনুরোধের আসন হিসেবে, তারপর জামাতের কিছু হয়েছে, সেনাবাহিনীর এত মার্ক দিয়েন না, এত তুলসী পাতা ধুয়ে দিয়েন না, সেনাবাহিনীর অবদান আছে ৭৭টি স্বাধীনতা বিরোধী জামাতের আসন পাওয়ায়, কোনো সন্দেহ নাই। জামাত যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করেছে, ইঞ্জিনিয়ারিং ছিল আর কি, ইঞ্জিনিয়ারিং ছিল, আর ওদের প্ল্যান ছিল বলে বুকের পাটা এত ছিল, ওভার কনফিডেন্ট ছিল। ওভার কনফিডেন্ট নইলে এটা কি করে সম্ভব এত বড় বড় লম্বা লম্বা কথা বলে, যেটা মঞ্জুরের কথা ভাই বললেন যে যেখানে আমরা বললামই তো যে এটা বিএনপি কে নিশ্চিহ্ন করে দিবেন, মানে বিএনপি কে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে পারে নাই, বিএনপি কে এরশাদ নিশ্চিহ্ন করতে চাইছিল, পারে নাই, পারছে? আমি তো বলতাম কোনোদিন কোনো দল নিশ্চিহ্ন করা যায় না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা প্রশ্নই আসে না, আপনি দল নিশ্চিহ্ন করতে পারবেন না। আর এই পাটোয়ারি কোথাকার কোন থেকে উড়ে আসছে, 2 দিনের পুইরা গিয়ে ভাতের কয়ন্ন, শুক্র 8 দিন হলো সে রাজনীতিবিদ হয়েছে, রাজনৈতিক মুসলমানই হয় নাই, সে বলে বিএনপি কে নিশ্চিহ্ন করে দেবে। এটা কি হয়? এটা সম্ভব? আর তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী মাত্র 4000 ভোটের কম বেশি কি করে হয় ওই যে ঢাকা 17-তে? এটা কি সম্ভব? এটা সম্ভব? এটা কোনোদিন সেই ভোট পাবে? তাকে চেনে কে? তাকে কে চিনে? 17 আর বগুড়ার 6-এ ওনাকে হারাতে চাইছিল। হ্যাঁ, ঢাকাতে তো এটা ছিল, প্রধানমন্ত্রী হতে দিবে না। হ্যাঁ, বগুড়ার কথা আমি জানি না, কিন্তু 17টা হারাবে এটা আমি আগেও জেনেছিলাম। এখন সেই জন্য তো সে বলে ফেলতে পারে যে আর্মিরা তার নাকি পা চাটে, আর্মিরা নাকি তার জুতা মুছে। আচ্ছা, এটা কি কোনো কথা যে সেনাবাহিনী জামাতিদের পা ধরে পড়ে থাকে? এই শব্দ কোন দুঃসাহসে সে এই শব্দটা চয়ন করে? কারণ হলো যে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছিল যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে, সেই জন্য তো সে বলেছিল যে জামাতকে কোনো, বিএনপি কে কোনো রাস্তাই দিবে না, কোনো আসনই দিবে না। কিন্তু ওই যে জামাতের যে সাদা শকুন, সেই তো নিজে পেল্টু, তার নিজের আসনে 2 বার জামানত হারাইছে, সেই লোক কিভাবে এখানে পাশ করে? আমরা এগুলো বন্ডামি বুঝি না। যাই হোক, যেটা বললাম, পিনাকি ভট্টর আজকে থেকে ভি ব্যবসা বন্ধ, এটাই হলো সবচেয়ে দুঃখের কথা। পিনাকির এখন দেখবেন পিনাকি কি বলবে, এখন পিনাকি বলবে আমি তো কমিউনিস্ট ছিলাম, অথবা বলবে গণজাগরণ মঞ্চ করতাম, এখন আমাদের গণজাগরণ মঞ্চের কথা বলবে। দেখেন আপনি, এখন সে বলবে আমি জামাত না, কারণ হলো এটাই তার বিজনেস। সে আসলে কার যে এজেন্ডা বাস্তবায়ন করে এটা আমরা এখনো কেউ জানি না, আরো কিছুদিন পরে হয়তো আমরা জানতে পারবো সে আসলে কি জামাতের পক্ষে, না বিএনপির পক্ষে, না বাংলাদেশের পক্ষে, না বিরুদ্ধে। সেটা এখনো যারা বুঝে না, আমরা যারা বোঝার আমরা বুঝে গেছি পিনাকি কি। আমরা ওখানে আলোচনা করতে চাই না, কারণ তার মার্কেট আজকে থেকে ডাউন। শেয়ার বাজারে যেমন ধস নামে না, তার মার্কেট শেষ। ওই যে পাখি বীজ বলে স্বঘোষিত পাখি বীজ সাংঘাতিক ইলিয়াস, বাংলাদেশ আগে চালাইতো 2 ইউটিউবার, একটা হইলো সাংঘাতিক ইলিয়াস আর হইলো প্যানিক ভট্ট। এখন থেকে তাদের মার্কেট আজকে থেকে শেষ, কারণ পাবলিক জানে এরা কারা। কিন্তু এরা দেখবে সুর পাল্টাবে, এরা কারা যেন ঢাকার কি পাটোয়ারি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী বানাই ফেলছে, চিন্তা করে দেখেন। আচ্ছা, এই আমার ভাবির পোলারা না হয় বুঝে না, নাবালক বলে, অনেক ভট্ট তো নাবালক না, সারা জীবন ছাত্র রাজনীতি করছে, বাম রাজনীতি, ঢাকা রাজশাহী মেডিকেলে এত বড় নেতা, গণজাগরণ মঞ্চের এত বড় নেতা, তারে বুঝে আপনি বোকা মনে করেন? সেগুলো কেন বলতো? তারটা তো আপনি ছেলে খেলা হিসেবে নিতে পারেন না, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল। কিন্তু তবে আমি মনে করি, যেটা শুরুতেই বললাম, যে বাংলাদেশের গলায় একটা গ্যাগ ছিল, গ্যাগ গ্যাগ তো বুঝে না, আমাদের জামালপুর পেশা গলা কোনটাকে গ্যাগ বলি, এই গ্যাগটা সরে গেছে। হ্যাঁ, এই নির্বাচনটা দরকার ছিল।
এই নির্বাচন আমি পছন্দ করি না করি, এই নির্বাচন বিতর্কিত শতভাগ হলেও এই পরিবর্তনটা কিছুটা দরকার ছিল। এখন একটা একটা রাস্তা তৈরি হয়েছে, উত্তরণের একটা পথ সৃষ্টি হয়েছে। সেটা কত দূর আমরা যেতে পারবো তা আমরা কেউ জানি না, সেটা সরকার গঠনের পরে আমরা বলতে পারবো। আপনারা যখন সরকার গঠন কি পিনাকি অলরেডি বলে ফেলেছে, ওই যে দেখেন অলরেডি নাকি বলে ফেলছে, এখন সে বলবে যে সে বলবে এখন সে নাস্তিক, অথবা বলবে সে এখন বামপন্থী, অথবা সে বলবে এখন গণজাগরণ মঞ্চ, এখন আইসা মানে এদিকে চলে আসবে সে, এটাই নিয়ম। কারণ হলো যে ভাইস্তে যখন